বার্ধক্য ভাতা নিয়ে বিরাট পরিবর্তন। আপনারা হয়তো অনেকেই ওল্ড এজ পেনশন আবেদন করেছেন এই জনকল্যাণ শিবিরে, বা আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে, বা আপনারা ব্লক অফিসে গিয়ে এই যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছেন। কিন্তু এখানে অনেক নিয়ম রয়েছে, যে নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে আপনাদের যে বাবা মা যারাই আবেদন করেছেন না কেন, তাদের কিন্তু আবেদনের যে টাকা সেটা আপনারা পাবেন না, বা এই বার্ধক্য ভাতার টাকা আপনারা কিন্তু পাবেন না। সে আপনার দাদুর, ধরুন আপনি আবেদন করতে গিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি এমন কিছু ভুল করেছেন, তো সেই টাকা কিন্তু আপনার দাদুর অ্যাকাউন্টে ঢুকবে না। যারা নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন বা ওল্ড এজ পেনশনের নাম নথিভুক্ত করেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই যে বার্ধক্য ভাতায় কী কী বলা হয়েছে, কোন কোন নিয়ম রয়েছে, এবং কারা এই বার্ধক্য ভাতায় কিন্তু এবার নতুন করে যুক্ত হতে চলেছে, এবং তারা টাকা কবে থেকে পাওয়া শুরু করবে। যদি আপনি এখনও আবেদন করতে না পারেন বা আপনাদের ফ্যামিলির কেউ আবেদন করতে পারেনি, সেক্ষেত্রে তারা কোথায় গিয়ে আবেদন করতে পারে, কিভাবে আবেদন করবে, কোথায় ফর্ম পাবে, কোথায় জমা দিতে হবে, কোন কোন ডকুমেন্ট দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আপনাদের বলবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তো সবার প্রথমেই বলা হয়েছে যে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন আপনার অধিকার, আপনি কিন্তু অবশ্যই আপনাদের দায়িত্ব সহকারে বুঝে নিতে হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আপনার দায়িত্বে কিন্তু সুন্দরভাবে আবেদনগুলো করতে হবে। আপনি ভুলভাল করে দেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। আচ্ছা, কি বলছে, 60 বছর বা তার বেশি বয়সীদের জন্য আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে সরকারের দ্বারা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, আবেদনের যোগ্যতা, অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি যে 60 বছর না হলে আবেদন করা যায় না, কারণ ওল্ড এজ পেনশন মানে ওল্ড হচ্ছেন তারপরেই আপনি পেনশনটা পাচ্ছেন, তার আগে না, তাই না? তো সেক্ষেত্রে বলছে আবেদনকারীর বয়স আধার কার্ড ও ভোটার কার্ড অনুযায়ী ন্যূনতম 60 বছর হতে হবে। এবার অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়, কি প্রবলেম, যে দেখা যাচ্ছে আধার কার্ডে বয়স হয়ে গেছে 60 বছর কিন্তু ভোটার কার্ডে হয়নি। আবার অনেকের ক্ষেত্রে উল্টোটা হয়, যে ভোটার কার্ডে বয়স হয়ে গেছে 60 বছর কিন্তু আধার কার্ডে হয়নি। তাহলে এই যে দুই রকমের ডেট অফ বার্থ, এটা কিন্তু রাখা যাবে না। অবশ্যই আপনাকে আধার কার্ডে মডিফাই করতে হবে বা কারেকশন করতে হবে, না হয় আপনাকে ভোটার কার্ড যে রয়েছে সেখানে কিন্তু মডিফাই বা আপডেট করতে হবে। কারণ একটাই ব্যক্তি দুই রকমের ডেট অফ বার্থ হতে পারে না। যদি এরকম মিসম্যাচ হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পেন্ডিং থাকবে, কোনো রকম অ্যাপ্রুভাল কিন্তু পাবেন না, আর আপনি অ্যাকাউন্টে টাকাও কিন্তু পাবেন না। তাই আপনার যেখানে অরিজিনালটা রয়েছে, ধরুন আপনার আধার কার্ডে অরিজিনাল ডেট অফ বার্থ রয়েছে, তাহলে ভোটার কার্ডেরটা আপডেট করে নিন। যদি ভোটার কার্ডেরটা অরিজিনাল থাকে, তাহলে আধার কার্ডেরটা আপডেট করে তারপরেই কিন্তু আপনারা এই বাকি যে কোনো প্রকল্প, শুধু এই নয় যে বার্ধক্য ভাতা, যে কোনো কাজে কিন্তু আপনারা তারপরে সেটা ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, প্রয়োজনীয় নথিপত্র বলেছে, কি কি নথি আপনাদের লাগবে। অনেকেই হয়তো বার্ধক্য ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছেন, অনেক নথি দিয়েছেন, কেউ কেউ আবার মিস করে দিয়েছেন, কোনো নথি দিতে ভুলে গেছেন, দেননি, বা অনেকেই আছে আবেদনের ফর্ম নিয়েছিল কিন্তু জমা দিতে পারেনি। তো সেক্ষেত্রে আপনারা এখন নতুন করে যারা ফর্ম নিতে চান এবং জমা দিতে চান, এবং কী কী ডকুমেন্ট দেবেন সেটা এবার দেখে নিন। দেখুন, ডকুমেন্টের কথা বলা হয়েছে যে আধার কার্ডের ফটোকপি আপনাদের দিতে হবে। আমরা দেখেছি যে আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু এখন লাগছেই, তাহলে এই আধার কার্ড আপনার লাগবেই। তারপরে কি বলছে, ভোটার আইডি বা ইপি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনাকে ভোটার কার্ড যে রয়েছে সেটার জেরক্স কপি কিন্তু দিতে হবে। এগুলো সমস্ত কিছুই জেরক্স দিতে হবে, কিন্তু তারপরে কী কী লাগবে সেটা কিন্তু পরিষ্কার করে এখানে লিস্ট করে দিয়েছে। আচ্ছা, রেশন কার্ডের ফটোকপি, আপনাকে আপনার ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে সেটারও ফটোকপি কিন্তু দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে এখানে বলছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এখানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি। এবার অনেকেই আছে সাদা কালো ছবি দিয়ে দেয়, আপনারা সাদা কালো ছবি দেবেন না, রঙিন ছবি দেবেন, এবং চেষ্টা করবেন এই ছবিটা যেন অনেক পুরনো না হয়। অনেকেই আছে যে 2 বছর আগে একটা ছবি তুলেছিল, সেই ছবিটাই কিন্তু দিয়ে দিচ্ছেন না, তখনকার আপনার যে ফেস গঠন ছিল সেটা আর এখনকার মুখমণ্ডলী অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। তাই লাস্ট 3 মাসের মধ্যে তোলা যদি কোনো ছবি থাকে তাহলে সেটা দেবেন, যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা তুলে স্টুডিও থেকে বের করে বা প্রিন্টার থেকে বের করে সাইবার ক্যাফ দোকানগুলো থেকে বের করে তারপরে কিন্তু আপনারা অবশ্যই দেবেন। না হলে কিন্তু দেখা যাবে আপনি 2 বছর 3 বছর আগের ছবি দিয়ে দিয়েছেন, আপনার বর্তমান ফেসের সাথে আগের ফেসের মিল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি, আমরা জানি যে টাকা ঢুকতে গেলে ব্যাংকের যে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রথম পেজটা যে জেরক্স সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। যদিও এই ওল্ড এজ পেনশনগুলোও কিন্তু ডিবিটির মাধ্যমেই ঢুকবে, আপনারা দেখবেন এখন বর্তমানে যা যা প্রকল্পের সরকারি সুবিধা পাওয়া যাবে সব কিন্তু ডিবিটির মাধ্যমেই ঢুকবে, কারণ আমরা জানি ডবল ইঞ্জিন সরকার রয়েছে, এখন কিন্তু সমস্ত কিছু জেনুইন আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। দেখুন, এই যে মানে পাসবুকের প্রথম পাতার ছবিটা আপনার দিতে বলছে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটার মাধ্যমে কিন্তু পেমেন্ট করার চিন্তাভাবনা
ছিল বা এতদিন ধরে করে আসছে, কিন্তু বর্তমানে আর মানে ভাবছে সরকার যে সমস্ত কিছুই মানে অথেন্টিক যেন হয় বা যেন একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে না ঢুকে যায়, তো সেই জন্য কিন্তু আধার কার্ড বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু এই পেমেন্ট দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু চালু করেছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আবেদনকারীর নিজের সিঙ্গেল হোল্ডার হতে হবে। এই জিনিসটা কিন্তু একটা দারুণ ব্যাপার। অনেকেই আছে যে স্বামী স্ত্রী উভয়েই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলেছিল, যেটাকে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট বলছি। সেই জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করে নেয় যে কোনো প্রকল্পের টাকা পেতে। এটা কিন্তু হবে না। অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। ধরুন আপনি আবেদন করছেন, আপনার দাদু আবেদন করছে, আপনার দাদুর নামেই যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। আপনার বাবা আবেদন করছে, বাবা মায়ের নামে যে অ্যাকাউন্ট সেটা কিন্তু দেওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া যাবে না, পরিষ্কার কথা। যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আপনি যাই পান না কেন, সে লক্ষ্যের ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক বন্ধু, পিএম কিষাণ, যেখানেই চলে যান আপনার কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে। নিজের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটাই দিতে হবে, না হলে কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, তারপরে জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয় বা যদি থাকে আপনার, যদি আপনি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। এটা অপশনাল রয়েছে, ম্যান্ডেটারি নয়। আচ্ছা, তারপরে কি বলেছে যে আবাসিক সংস্থাপত্র বা স্বঘোষণাপত্র, যেটা আপনাকে ডিক্লারেশন দিতে হবে, সেলফ ডিক্লারেশন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেবেন। আচ্ছা, তারপর বলছে আয় সংক্রান্ত পঞ্চায়েত প্রধান থেকে কিন্তু নিতে হবে, অথবা স্বঘোষিত আয় শংসাপত্র। আপনি যদি নিজে থেকে আপনার ইনকাম ঘোষণা লিখিতভাবে জানিয়ে দেন সেটাও হবে, কিন্তু সেটা করবেন না আমি বলবো। কেননা আপনারা গ্রাম পঞ্চায়েত বা যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন, তো সেক্ষেত্রে আপনার কাউন্সিলর বা মেম্বারের কাছে বা প্রধানের কাছে গেলে কিন্তু তারা ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করে দেবে। বর্তমানে সেটা অনলাইন রয়েছে, আপনারা অনায়াসে অনলাইন আবেদন করে দিলে একদিনের মধ্যে সেটা পেয়ে যাবেন। আর পেয়ে গেলে সেটা কিন্তু অ্যাপ্লাই করবেন, ওই নিজে থেকে স্বঘোষিত ইনকাম কিন্তু দিতে যাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যদি প্রযোজ্য হয়, অর্থাৎ অন্যান্য আপনার যদি আরও কিছু ডকুমেন্ট থেকে থাকে, আপনার পাসপোর্ট রয়েছে সেটার জেরক্স দিতে পারেন, বা অন্য কিছু ডকুমেন্ট রয়েছে সেটার জেরক্স দিতে পারেন। আর না দিলেও কোনো ব্যাপার নেই, কারণ যা লাগার সেটা মেনলি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ছবি, তারপরে ব্যাংকের পাসবুক, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর কিন্তু তেমন প্রযোজ্য ডকুমেন্ট নেই, বা না দিলেও কিন্তু আপনারটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বার্ধক্য ভাতার ডকুমেন্টসের প্রয়োজন। এবার যারা জনকল্যাণ শিবিরে আবেদন করতে পেরেছেন, ঠিক ভালো কথা। যারা পারেননি তারা কোথায় করবেন? তারা কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম কালেক্ট করবেন। ফর্ম কিন্তু অ্যাভেলেবেল থাকে না, কেননা এটা একটা মানে নির্দিষ্ট কোটা রয়েছে। মনে করুন নির্দিষ্ট মানুষকে দেওয়ার জন্য একটা মানে বাজেট রয়েছে, সেই বাজেটের বাইরে গিয়ে কিন্তু দিতে পারবে না, তাই না? ধরুন 50 জনকে বার্ধক্য ভাতা দেবে, তো 50টা ফর্ম ছাপানো হয়েছে, এতক্ষণে ধরুন 50টার মধ্যে 45টা ফর্ম বিলি হয়ে গেছে, তার 5টা পড়ে রয়েছে, তাই সেই 5টাই কিন্তু আপনারা পাবেন। তারপর আর কিন্তু ফর্ম দেওয়া হবে না, কেননা এই টাকাগুলো যে দিতে হবে একটা বাজেট রয়েছে, সেই বাজেটের বাইরে কখনোই কিন্তু সরকার কোনো প্রকল্পের টাকা দেবে না, আর দিলে সেটা ঋণে চলে যাবে, তাই না? তো সেক্ষেত্রে এটা কিন্তু কখনোই করবে না। তো যারা এখনও আবেদন করেনি তারা কিন্তু দ্রুত যাবেন গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত অফিসে, আর ব্লক হলে ব্লক অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে আবেদন যদি ফর্ম দেওয়া হয় তাহলে করতে পারবেন, যদি না দেওয়া হয় তাহলে পরবর্তীর জন্য আপনাকে আবার ওয়েট করতে হবে, যখন দেওয়া হবে তখন কিন্তু আপনারা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।